40-এর কোঠায় পা রাখার পর অনেকেই কিন্তু বিনিয়োগ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। আর সাথে সাথেই মনে একটা প্রশ্ন আসে, ইস, বড্ড দেরি হয়ে গেল না? কিন্তু প্রশ্নটা হলো, আসলেই কি খুব দেরি হয়ে গেছে? চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি। দেখুন, এই প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং অনেকের মনেই আসে। এর সহজ উত্তর হলো না, একদমই দেরি হয়নি। তবে হ্যাঁ, এখন কৌশলটা একটু ভেবেচিন্তে ঠিক করতে হবে। আমাদের দেশেই এমন প্রচুর সফল মানুষ আছেন যারা এই বয়সে ঠিকঠাক পরিকল্পনা করে বিনিয়োগ শুরু করেছেন। আসলে বিনিয়োগের কথা ভাবলেই আমাদের মনটা সাধারণত দুটো চরম পথের কোনো একটা বেছে নিতে চায়। হয়তো মনে হয়, চলো সব টাকা শেয়ার বাজারে লাগিয়ে দিই, তাড়াতাড়ি বড়লোক হওয়া যাবে। অথবা ঠিক তার উল্টোটা, কোনো ঝুঁকি নেব না, সব টাকা সেভিংস বা ফিক্সড ডিপোজিটে রেখে দেব। মুশকিল হলো, এই দুটো পথেই কিন্তু সমস্যা আছে। আসুন একটু সহজভাবে বুঝি কেন এই দুটো পথই আদর্শ নয়, বিশেষ করে যখন আমাদের কাঁধে পরিবারের মতো বড় দায়িত্ব থাকে। ধরুন, সব টাকা ইকুইটিতে রাখা হলো, আর হঠাৎ করে 2008 বা 2020-র মতো একটা বড় মার্কেট ক্র্যাশ হলো। তখন কিন্তু জমানো টাকা অনেকটাই কমে যেতে পারে। আবার অন্যদিকে সব টাকা যদি সেভিংস বা ডেট ফান্ডে রেখে দেওয়া হয়, তাহলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, মানে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, সেটা ধীরে ধীরে আপনার টাকার আসল মূল্যই কমিয়ে দেবে। 40 বছর বয়সে বিনিয়োগ শুরু করার একটা বড় সুবিধা হলো আমাদের হাতে এখনও একটা লম্বা সময় আছে। সাধারণত 60 বছর বয়সে অবসরের কথা ভাবলে পুরো 20টা বছর, আর ঠিক মতো পরিকল্পনা করে এগোলে এই 20 বছর কিন্তু সম্পদ তৈরির জন্য যথেষ্ট লম্বা একটা সময়। আর ঠিক এই কারণে একটা ব্যালেন্সড স্ট্র্যাটেজি বা ভারসাম্যপূর্ণ কৌশল দরকার। এমন একটা কৌশল যেটা একদিকে যেমন আপনার সম্পদ বাড়াতে সাহায্য করবে, তেমনি অন্যদিকে নিরাপত্তা দেবে। কারণ এই বয়সে এসে আমরা জমানো টাকা নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে পারি না, তাই না? একটা ভালো পরিকল্পনা কিন্তু মানসিক শান্তিও দেয়। এর সমাধানটা লুকিয়ে আছে একটা পরীক্ষিত নীতির মধ্যে, যেটাকে বলা হয় এজ বেসড অ্যাসেট অ্যালোকেশন। সোজা কথায়, এটা আপনার বয়স অনুযায়ী ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে। এটা অনেকটা আপনার বিনিয়োগের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে, যা বাজারের বড়সড় ধাক্কা থেকে আপনার পোর্টফোলিওকে বাঁচায়। এখন প্রশ্ন হলো, ইকুইটিতে ঠিক কতটা বিনিয়োগ করা উচিত? এর জন্য একটা খুব সহজ আর জনপ্রিয় নিয়ম আছে। নিয়মটা হলো 100 থেকে আপনার বর্তমান বয়সটা বাদ দিন। যে সংখ্যাটা বেরোবে, আপনার মোট বিনিয়োগের তত শতাংশ ইকুইটিতে রাখা যেতে পারে। এটা একটা দারুণ কার্যকরী ফর্মুলা, যা একটা ব্যালেন্সড পোর্টফোলিও বানাতে সাহায্য করে। তাহলে এই নিয়ম অনুযায়ী একজন 40 বছর বয়সী ব্যক্তির জন্য কি দাঁড়ালো? 100-40 মানে 60। এর অর্থ হলো তার পোর্টফোলিওর প্রায় 60% ইকুইটির মতো গ্রোথ অ্যাসেটে এবং বাকি 40% বন্ড বা ফিক্সড ডিপোজিটের মতো স্থিতিশীল ডেট ইনস্ট্রুমেন্টে রাখা উচিত। বেশ, তত্ত্ব তো অনেক হলো। এবার চলুন বাস্তবে দেখি যে এই 60% ইকুইটি আর 40% ডেটের পোর্টফোলিওটা ঠিক কেমন দেখতে হতে পারে। এই স্লাইডটা দেখুন, এটা ওই 60-70 বিভাজনের একটা খুব ভালো উদাহরণ। এখানে 60% ইকুইটিকেও কিন্তু ভাগ করে দেয়া হয়েছে। 30% দেশের সবচেয়ে বড় আর নামকরা কোম্পানিগুলোতে, মানে লার্জ ক্যাপ ফান্ডে, 20% বিভিন্ন মাপের কোম্পানিতে, অর্থাৎ ফ্লেক্সি ক্যাপ ফান্ডে, আর 10% ইকুইটি আর ডেটের মিশ্রণ, মানে হাইব্রিড ফান্ডে। বাকি 40%-এর মধ্যে 25% ডেট ফান্ডে, 10% সোনাতে, আর 5% লিকুইড ফান্ডে, মানে যা খুব সহজে ক্যাশ করা যায়। এই যে বৈচিত্র্য, এটাই কিন্তু ঝুঁকি কমাতে সাহায্য করে। এখন আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে। চলুন দেখি, প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা এসআইপি এর মাধ্যমে বিনিয়োগ করলে এই কৌশলটা আগামী 20 বছরে বাস্তবে কতটা সম্পদ তৈরি করে দিতে পারে। এখানে একটা সিম্পল হিসেব দেখা যাক। ধরুন, প্রতি মাসে মাত্র 10,000 টাকার একটা এসআইপি করা হচ্ছে। যদি বছরে গড়ে 8% রিটার্ন আসে, তাহলে 20 বছর পর আপনার তহবিল হতে পারে প্রায় 59 লক্ষ টাকা। রিটার্নটা যদি 10% হয়, তাহলে সেটা বেড়ে হবে 76 লক্ষ। আর যদি একটা ব্যালেন্সড পোর্টফোলিও থেকে বছরে 12% রিটার্ন আশা করা যায়, তাহলে সেই পরিমাণটা প্রায় 1 কোটির কাছাকাছি, মানে 99 লক্ষ টাকায় পৌঁছাতে পারে। ভাবুন, রিটার্নের এই সামান্য পার্থক্য দীর্ঘমেয়াদে কত বড় একটা প্রভাব ফেলে। হ্যাঁ, এটাই এই পরিকল্পনার সবচেয়ে বড় চমক। একটা ভারসাম্যপূর্ণ অ্যাপ্রোচ, আর যদি প্রত্যাশিত 12% রিটার্ন পাওয়া যায়, তাহলে প্রায় 1 কোটি টাকার একটা বড় তহবিল তৈরি করা কিন্তু একেবারেই সম্ভব। দেখুন, শুধু সম্পদ তৈরি করলেই তো হবে না, সেটাকে নানা রকম বিপদ থেকে রক্ষা করাটাও সমান জরুরি, তাই না? চলুন এবার এমন কিছু অপরিহার্য কৌশল নিয়ে কথা বলি যা আপনার বিনিয়োগকে সুরক্ষিত রাখবে।
আপনার আর্থিক পরিকল্পনাকে সফল করতে এই 5টা নিয়ম কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। 1. যে অ্যাসেট অ্যালোকেশন ঠিক করেছেন সেটাই স্থির থাকুন। 2. প্রতি বছর আপনার এসআইপির পরিমাণটা অন্তত 10% করে বাড়ানোর চেষ্টা করুন। 3. অন্তত 6 মাসের সংসার খরচের সমান টাকা একটা এমার্জেন্সি ফান্ডে রাখুন। 4. নিজের আর পরিবারের জন্য যথেষ্ট স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা তা নিশ্চিত করুন। আর 5 নম্বর হলো বছরে অন্তত একবার আপনার পোর্টফোলিওটা রিভিউ করে প্রয়োজন হলে রিব্যালেন্স করুন। সব শেষে চলুন এমন কিছু সাধারণ ভুলের কথা জেনে নিই যেগুলো এড়িয়ে চললে আপনার আর্থিক পরিকল্পনার চারপাশে একটা মজবুত সুরক্ষার দেওয়াল তৈরি হবে। এই ভুলগুলো কিন্তু অনেকেই করে থাকেন, যেমন বেশি লাভের আশায় খুব ঝুঁকিপূর্ণ স্মল ক্যাপ স্টকের পেছনে ছোটা, এদিক ওদিক থেকে পাওয়া টিপস শুনে বিনিয়োগ করা, অথবা মার্কেট একটু পড়লেই ভয় পেয়ে সব বিক্রি করে দেওয়া। এই আবেগতাড়িত সিদ্ধান্তগুলো কিন্তু আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের বড় ক্ষতি করতে পারে। চলুন এই দারুণ কথাটা দিয়ে শেষ করা যাক। এটা ঠিক যে বিনিয়োগ যত আগে শুরু করা যায় ততই ভালো, কিন্তু তার মানে এই নয় যে এখন আর সুযোগ নেই। দ্বিতীয় সেরা সময়টা কিন্তু আজ, এই মুহূর্তেই। একটা ভালো পরিকল্পনা নিয়ে আজ শুরু করলেও একটা আর্থিকভাবে সুরক্ষিত ভবিষ্যৎ অবশ্যই গড়া সম্ভব। শেষে একটা কথা মনে করিয়ে দিই, এই আলোচনাটা কিন্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা হয়েছে। যেহেতু প্রত্যেকের আর্থিক পরিস্থিতি আলাদা, তাই কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই সবসময় বুদ্ধিমানের কাজ।